জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। লাবণী, উনি হচ্ছে রহমত চাচা, এবারে কেয়ারটেকার। বয়স বেশি, কানে কম শোনে, কিন্তু লোক ভালো। আর চাচা, ও হচ্ছে লাবণী, এখন থেকে এই বাসার রান্নাবাড়ার কাজ করবে, ঠিক আছে? স্যার, মৌসুমী তো চাকরি ছেড়ে চলে গেছে। চাকরি ছেড়ে চলে গেছে মানে? স্যার, হুট করে মৌসুমীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই ও জানিয়ে দিয়েছে ও চাকরিটা আর করবে না। হাজবেন্ড ওকে চিটাং নিয়ে যাবে। কিন্তু আপনি ওকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেননি কেন? তারপর তোমাদেরকে একটা পার্কে দেখেছে, খুব সুন্দর একটা মেয়ের সাথে তুমি গল্প করছিলে। আর আমাদের নাম মামার ধারণা আর কি যে তোমাদের দুজনের রিলেশন আছে। ওর নাম মৌসুমী, আমার বন্ধু, খুব ভালো বন্ধু। শুধু বন্ধু নাকি? মামা তো বললো আসলে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি বিস্মৃত নগ্ন মাধুরী জলে ভেজা কবিতায়, আজ সরোয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ মুঠো মুঠো সোনার দুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় যাও যাও। এই যাবে এদিকে। এগুলো সে কি পরিধান করিয়াছে? এই তুমি এভাবে কেন আসিয়েছো ভাইয়া? এদিকে সব। রিঙ্কু ভাই, কেমন আছেন আপনারা সবাই? জাভেদ? আমি জাভেদ না, আমার নাম রেশমা। আমি আশকোনা রেশমা। দেখ, তুই যেগুলা করতাছস সেগুলো ঠিক না। তুই তো হিজড়া না। তুই যে হিজড়া সাইজে তুই ঘুরতাছস এগুলো ঠিক না ভাই, আল্লাহ নারাজ হইব। দেখ, তোর তো আল্লাহ এরকম বানায় নাই। তুই অভাবের তাড়না তুই এগুলো করতাছস, কিন্তু এটা করিস না ভাই। দেখ রিঙ্কু ভাই, আমি সবার পিছে ধারে ধারে একটা চাকরির জন্য ঘুরেছি। আমি একটা চাকরি পাইনি। ক্ষুধার জ্বালা, দারিদ্রতা, বেকারত্ব, রিঙ্কু ভাই কেউ আমাকে মূল্যায়ন করেনি। আমি একটা ডিসিশন নিয়েছি কবি ভাই, এই গুলশান উত্তরাতে না একটা যদি বাচ্চা আসে তো একটা হিজড়াদের জন্য ২০০০ টাকা বাজেট থাকে। আমি কি বেশি অন্যায় করলাম? ক্ষুধার জ্বালা তুই কি বুঝবি? তুই আমাকে বারণ করছিস, একটা চাকরি দে, দে একটা চাকরি। ভাই, আমি তো তোর চাকরির লেগে চেষ্টা করছি। তো আমি তো তোর চাকরির লেগে চেষ্টা করছি। আর কত? আমি তোর চাকরির ব্যবস্থা করে দিব। জাভেদ, তুই এগুলো ছেড়ে দে ভাই। তুই আগে আমার কাছে দেখলে দৌড়ে আইতি। তুই আমার কাছে আয়া, তুই চাকরি দিতে পারি না। তুই আমার কাছে অ্যাটলিস্ট টাকাটা তো চাইতে, যে টাকাটা দিয়ে দে। আমি তো টাকাটাও দিই না। এখন তুই আমার দেখলে তুই আরেকদিকে যাস গা, আর আমার তোরা দেখলে আমার খারাপ লাগে। দেখ, মানুষের খারাপ কয় যাবে। তুই আমার বন্ধু না, আমি তোর বন্ধু ডাকছি না। তুই ছেড়ে দে যাবে। না রিঙ্কু ভাই, আমি অনেক সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তোর সাথে নাই। তুই থাক তোর সাথে, আমি থাকি আমার সাথে। আমি এই সমাজের মধ্যে নাই। কেন? হিজড়ারা কি মানুষ না?
ওরা কি মানুষ না? ওদের কি সমাজে কোনো দাম নেই? এই কবি ভাই, আপনারা চুপ থাকেন কেন? এইখানে কি আমাদের কোনো মূল্যায়ন থাকে না? আরে ক্ষুধার জ্বালা, ও তো বাড়িওয়ালা, ও কি বুঝবে বাড়ির জিনিস? বেকারত্ব জিনিস তো আপনারা জানেন। আমি আর আপনার সাথে আমাকে বুঝাই লাভ নাই, আমাকে আমার প্রফেশনাল যাই থাকতে দেন। আমরা সবাই মিলে তোমার জন্য চাকরি খুঁজবো, তুমি এটা ছেড়ে দাও। আমি অনেক গিয়েছি, আমি জমি বিক্রি করে আসছি ঢাকাতে। ঢাকাতে আসার পরে একটা চাকরি আমাকে দেয় নাই, মামার কাছে গিয়েছি। তোমাকে আমি কবিতা লেখা শিখাইবো। কবিতা আপনি কি বুঝবেন? কবিতা কি পেট ভরবে? পেট ভরবে না, পেট ভরবে সেই যাতে আমি আপনার সাথে থাকবো না। তোমার মন ভরিবে কবিতা লিখিয়া। কিসের কবিতা? আমি প্রেমের কবিতা লেখা শিখাইবো তোমাকে, তুমি মনে রাখিবে বৎস। এগুলো পড়িবে তুমি। আমাকে ইয়ে করে এর জন্য এরকম করতেছে, ও বেকারত্বের জন্য করতেছে। ক্ষুধার জ্বালা কি? এই পেট কি? পেট কি আপনি খাওয়াবেন আমাকে? এই পেট আমি যাব, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, এই বাসায় বাসায় গিয়ে অনেকগুলো প্ল্যান আছে আমার, একটা করে একটা স্টেপ আমি প্ল্যান দিব, বুঝছেন কথাটা? আমাকে আটকাবেন না। আমি একটা গান গেতে গেতে যাব, আমার সাথে কি এই আপনারা কি দুই একজন কি আমার সাথে থাকবেন? কি বলিতেছে? সে কি বলিতেছে? কেন? আমি একজন শিল্পী মানুষ, প্রফেশনাল। আপনাকে অন্যায় করছি আমি একা, ইনশাআল্লাহ দেখবেন আপনি আমি কত পয়সা কামাইতে পারি, আপনি কত দেখা যাবে। শোনো শোনো দোস্ত, আমি তোমাকে ধরি একটু, আমাকে আমার কত চলতে দাও, একটু চুমা খাই দেখি না যায়। কবি আপনি আমার সাথে এমন করিবেন না। আমি যাই। জাভেদ, হ্যালো জাভেদ আমার কথাটা শুন ভাই। যাইস না ভাই, এই জাভেদ দোস্ত, জাভেদ ধ্বংস হয়ে যাবো ভাই, ধ্বংস জাভেদ দোস্ত। আর কি ধ্বংস হইব? এরকম নাজাজ কাজ করবো কেউ করে? আল্লাহ একটা চাকরি খোঁজা দরকার ছিল। একদম খারাপ হয়েছে। আরে ভাই রে, আমি ওর লেগে তো চাকরি বাকরি খুঁজছি, ও তো শিক্ষিত লোক না, ওরা কে চাকরি দিব ক? এই যে এইটা হলো তোমার ঘর, কাপড় চোপড় জিনিসপত্র এই ঘরে রাখবা, আর রাত্রিবেলা অনন্য রুমে গিয়া নিচে ঘুমাইবা। ও মা, ওই ঘর তো অনন্য পারিরাজ ভাইয়ের, ওই ঘরে আমি থাকুম কেমনে? আমি কি বাচ্চা মেয়ে? শোন, জামাই যখন চলে যাবে তখন তুই অনন্যার ঘরে থাকবি, আর তা না হলে অপসরের ঘরে থাকবি, ঠিক আছে না? কেন এই বাসায় এতগুলো রুম খালি থাকতে আমি ওগো বাসায় শুমু কেন? আমার কি কোনো প্রাইভেসি নাই? এই তুই না পিচ্ছি মেয়ে, তোর আবার প্রাইভেসি কিসের? এত কি? আচ্ছা বুঝলাম যে আমার কোনো প্রাইভেসি নেই, কিন্তু আমি যার রুমে থাকুম তার তো একটা প্রাইভেসি আছে। রাত বিরাতে দুই একটা কল আইবো, কথা কইবো, আমার সামনে কি লজ্জায় কথা কইতে পারবো? তাছাড়া রাইতে কেউ আমার কানের কাছে ফিসফিস করে কথা কইলে আমার ঘুম হয় না। ওরে আমার মহারানী ভিক্টোরিয়া, আল্লাহ মাফ করে দিয়ে কার সাথে কথা কইতেছি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাতিজি। আরে আগে জানলে তোর কাছে যাইতাম না রে মা, মাফ করে দে আল্লাহর রাস্তে। এই তুই আগে যে ইরাজদের বাড়িতে থাকতি, ওই বাড়িতে কি তোর জন্য এসি রুম আসছিল? আগে জানতে তোর লেগে এসি রুম বুক করতাম। এসি রুম আসিল না, তবে আমার জন্য আলাদা একটা রুম ছিল, যে রুমের মধ্যে একটা খাট আসিল, একটা ড্রেসিং টেবিল আসিল, একটা বড় আয়না আসিল। শোন, অনন্য একা একা ঘুমাইতে পারে না। মনে কর যে কোনো সময় অপসরা যদি অনন্যার লগে ঘুমায়, তাহলে সেদিন তুই রান্নাঘরের পাশে এই রুমটাই ঘুমাবি, হ্যাঁ? আর যদি মনে কর যে ওরা থাকে না, তাহলে তুই অনন্যার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝলাম, কিন্তু একটা কথা, এই অনন্যা আবার ইরাজ ভাইয়ের সমস্যাটা কি কোন তো? বিয়ার এক সপ্তাহ তো টিকে নাই, আবার শুনি হ্যাঁ গো নাকি পীড়িতের বিয়া। ওগো বাসায় 3-4 মাস ধরে কাজ করতেছি, কিছুই তো বুঝতে পারতেছি না। তোর অত বুঝার দরকার কি? তুই হলে আশরাফুল মখলুক আর সিরাতুল মুস্তাকিম, ডালিয়া ভাত খাবি, সিরাপথে হেঁটে যাবি, কেন এই সমস্ত পেঁচালে বলতে চাস? বুঝলাম, তা আপনি কি ওর আপন মামা? মানে কি তোর কি মনে হচ্ছে আমি কি শতালো মামা? আমি ওর আপন মামা, একমাত্র মামা। না, বড় লোক গো মামা তো বড় লোকই হয়, তাই আপনারে দেখা কোনো অংশে বড় লোক মনে হয় না, আমার মতো 4-5 মাস খাটেন এরকমই মনে হয়, মানে কাজের লোকে মনে হয়। হ্যাঁ দেখ, চিনস না আমাকে না? জানিস আমি কোন বংশের ছেলে? হ্যাঁ, আমি এটা বোনের বাসায় নিজের তো সংসার পরিজন নাই, বোনের ছেলে মেয়েগুলাকে একদম নিজের মতো করে মানুষ করি, ওকে দেখাশোনা ছেলে থাকে, বুঝুস না? এই তোর বাড়ি কই রে? ময়মনসিংহের নন্দা এলে। ও ময়মনসিংহ, বুয়া গো, রান্না নাকি খুব ভালো হয়। যাক, তোর একটা ফার্স্ট টেস্ট একটা সুন্দর করে মালাই মার্কে একটা চা বানাই নিয়ে দিয়েছিলাম। কথা কথা তো তুই করি কইলেন না, আর এই বুয়া টু এগুলা কি, এগুলো বললেন না, আমার একটা ইজ্জত আছে না? আনতাছি আপনার লেগে চা বানায়। ঠিক আছে। ও বাবা, বলিস হ্যাঁ, কথা রাখতে স্যাত করে ওঠে। বুয়া কথা বলে ম্যাডাম কিন্তু মহারানী ভিক্টোরিয়া ম্যাডাম, ম্যাডাম ভালো আছেন? মার পাশে এটা কার ছবি বলো তো? তোমার ছবি। কি করে বুঝলে?
ছোটবেলা থেকে তো তুমি দেখতে অনেক সুন্দর ছিলে। দেখো এত সুন্দর বড় বড় টানা টানা চোখ। অনেকেই বলতো মার মতো। জানো এই জামাটা না বাবা ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিল। জামাটা আমার একটু ছোট হয়েছিল, মা মনে করেছিল ফেরত দিয়ে দিবে, কিন্তু আমার এত পছন্দ হয় আমি চট করে পরে ফেলি। তারপর যতবার খুলতে চাই আমার যে কি কান্না, থামতেই চায় না। তারপর এই জামা আমি টানা 8 দিন পরেছিলাম, তারপর ধুতে দিয়েছি। আচ্ছা তুমি তো বড় হয়েছো গ্রামে, তোমার গ্রাম পছন্দ না শহর? গ্রাম আমার খুব ভালো লাগে, কিন্তু বেশি দিন থাকতে পারি না। মনে করো মানে এখন টানা 7 দিন থাকার পরেই কেমন জানি লাগতে থাকে, মনে হয় যে ঢাকা শহরে ফিরে আসি। অবশ্য এখন গ্রামে তো অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, ডিশের লাইন চলে এসছে, ইন্টারনেটের ব্যবস্থা আছে, তো থাকা যায় বোধহয়। জামাই বউ একসাথে কোথাও বসে কথা কইলে গলা কাশি দিয়ে ঢুকতে হয়, নয়তো দেখা গেছে জামাই বউ কখন কি করে না করে এটা তো আর। তুই কিসের জন্য এসেছিস? আপনি কো চা ধরেন। জানেন আপা, গুলশানের একটা বাসায় কাজ করতাম, আমার 2 হাত বড় জামা কাপড়, আমি না আওয়াজ করে রুমে ঢুকতে পারি নাই। ঢুইকা দেখি ওনারা দুইজনের সাথে। চা খেয়ে আমি নিজে কাপ রেখে আসবো। হ্যাঁ তুই এখন যা। না, আপনারা চা খায়া 4 কাপ আমারে দিবেন, তারপর চা কেমন হয়েছে সেটা জানাইবেন, এটা যাই না তারপর আমি যাবো। চা খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, এবার তুই যা। কিন্তু মামা যে কইলো চা নাকি ভালো হয় নাই, আমার চাকরি নাকি নট হয়ে গেছে। আচ্ছা আপা একটা কথা কোন তো, আমার এখানে ইরাজ ভাইয়া নিয়ে আইছে, তো আমার ভালো মন্দ আপনি আর ইরাজ ভাইয়া দেখবেন, মামায় দেখার কে কোন তো? আর আমারে না ওইসব চাকরি টাকরির ভয় দেখায় কোনো লাভ নাই, ওইরকম 5টা চাকরি আমি আমার হাতে লইয়া ঘুরি। ঠিক আছে, আপনি একটা কথা কোন, ঘৃণা করার অধিকার কি শুধু আপনাকে বড় লোকই আছে, আমগো গরিব গো নাই? হয়েছে, এবার থাম। চা খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, তোর চাকরি ফাইনাল। ঠিক আছে এবার যা। তুমি কাকে নিয়ে এসেছো? হ্যাঁ ও এখানে কাজ করবে, এত কথা বলে, 2 মিনিটে তো মাথা পাগল করে ফেলবে। না এমনিতে ও ভালো মেয়ে, ওই কাজকর্ম খুবই পটু, একটু কথা বেশি বলে। কি বললে? একটু একটু বেশি না, অনেক বেশি। 1 টাকায় তো মনে কোনো দমই ফেললো না। আল্লাহ জানে ভবিষ্যতে কি করবে। আসলে অনেক জায়গায় কাজ করে এসেছে তো, অনেক মানুষের সাথে মিশছে, একটু কথাটা বলতে ভালোবাসে। একটু বেশি চাল বলতে পারো, কিন্তু কাজকর্ম কিন্তু খারাপ। দেখ তোমাকে আরেকটা ছবি দেখাই, দেখো আমাদের সবার একটা ফ্যামিলি। এটা কোথায় তোলা? এটা ওখানেই, ওই যে একটা পুকুর আছে না গ্রামে আমাদের বাড়ির ওইটাতে, ওর পেছনে এখানে ছবিটা তুলেছি। আমি তোর ব্যাপারটা বুঝছি রে, তোর জন্য আমার খুব কষ্ট হইতেছে। পোলাটা আজকে এত বড় একটা শখ করলো, তাও পূরণ হইল না। আপনি কষ্ট পাইবেন না, এমন অনেক আসিবে, অনেক যাইবে। আপনাকে ভালো থাকিতে হইবে, আপনাকে সুস্থ থাকিতে হইবে। আপনি এভাবে কাঁদিতেছেন, আপনার। আরে বেটা আমাকে বলিতে দিচ্ছে না, একটু সান্ত্বনা দিতেছি, সান্ত্বনা নে। একবার আসবো যাবো, আরেকবার মস্ত মস্ত ছিড়ছি বাড়ি, হে মস্ত মস্ত ভাইয়া, আপু অথক্য আপু ভাইয়া, সামান্য কিছু টাকা দাও আমাকে, দাও না, দাও 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 দাও, আমি ধরবো কিন্তু, ধরবো কিন্তু। আমি তো বুঝি নাই ব্যাপারটা, আবার খুলে বলো তো আমাকে। আরে বেটা হিজড়ার ঘরে হিজড়া, বলো বলো। তুই বেটা ওর সিম্পল ব্যাপারটা কেন বুঝতেছস না বেটা? একটু খুলে বলো আমাকে। তোরে কি খুইলা বলবো? বলো। এই পোলাটা আজকে অনেক শখ কইরা একটা মাইয়া লয়ে ভাইগা যেতেছে। ভাইগা যায় বিয়ে করার কথা ছিল আজকে, কিন্তু পোলাটা বিয়ে করার আগে মাইয়া ওর সব খালি করে, মানে ওর সব সম্পত্তি লইয়া ভাইগা গেছে। ভাইকে গেছে মানে টাকা নিয়ে গেলে কি সমস্যা? টাকা কি দেওয়ার সমস্যা? প্রেম চলে গেছে, এটা ইম্পর্টেন্ট, টাকা তো ইম্পর্টেন্ট না। সেটা হলো কবি। কবি বলো তুই কি বলবো তুমি আমাকে? শুনুন, বলুন। ভাইয়ার পাখি জি ফাঁকি দিয়া গেছে উড়িয়া, উড়িয়া, এই জন্য ভাইয়া মন খারাপ করিয়া এখানে রইয়াছে বসিয়া। আপনি তার মাঝে কেন আসিয়াছেন আমাদের বিরক্ত করিতে? চলিয়া যান। চলিয়া যান কি? আমি কি ভুল পথে আসছি? সব জায়গায় আমি খালি, ওখানে যে গেছি ওখানে তো কিছু দেয় নাই। আজকে কি আমার ব্যবসা কি খালি যাবে? এই কবি কবি ভাব, সবাই কবি কবি ভাব বলে আমি চলবো কিভাবে? সামান্য কিছু দাও, দেখো পকেটে, বলো
সরব দিয়ে টাকা লুক ডোন্ট লুক মি দিস ওয়ান বললো বাকি হয়ে গেছে গা জানি তো শুনেছি তো হ্যাঁ সব হয়ে গেছে গা বুঝতে পেরেছি আচ্ছা শোনো কবি তুমি দেখো তো তোমার পকেটে কিছু আছে কিনা দেখো তো ও তো ফকির হয়ে গেছে আমার পকেটে রহি আছে একখানা কাগজ রহি আছে সকাল থেকে 50 টাকা হবে আমি আল্লাহ কি বলো এখন তুমি দোকানে আমার টাকা পাবে শোন চরম এইগুলো করে স্টাফ বেটা এমনি তো আমি দেব না এখন তোর হাতে না দিচ্ছি হাত আমি দেখি না হলে কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু না হলে শুরু হয়ে যাবে কিন্তু চেয়েছি বাড়ি হ্যাঁ জমি আছে তাহার থেকে লইয়া লন চলো কি এক অবস্থা আসি এক ঝামেলায় ও আইয়া সব জায়গায় ঝামেলা করে আরেক ঝামেলা তাহাকে আমি পাইলে দ্বিতীয়বার হিজরাকে নিয়ে কবিতা আমি লিখিয়া ছাড়ব আপনি ভালো হয় নাই এখন তো দেখতেছি চায়ের কাপটাও খেয়ে ফেলছেন আজকের পর যদি কোনোদিন আপনি আমাকে চা করতে বলছেন এখন থেকে নিজের চা নিজে করে খাবেন তো সাহস তো কম না আইসা কাটাস করে এখানে বসে বললি মানে কি এখানে বলি কেন আপনার কোনো সমস্যা আমি এখানে বসছি এই নেন বাজারের লিস্টার ব্যাগ ঘরে কোনো বাজার নেই বাজার করে নিয়ে আসেন আলু মরিচ চাল ডাল লাল শাক গাজর হাতে লেখাটাও তো বেশ ভালো আছে দেখি পেঁয়াজ মশলা ফেস ওয়াশ শ্যাম্পু ক্রিম এই এদিকার এই যে শ্যাম্পু ফেস ওয়াশ ক্রিম এদিকার জন্য কাজের মেয়ের জন্য আবার ফেস ওয়াশ শ্যাম্পু ক্রিম এই তোর আর চাকরি করা লাগবে না যা তোর বিদায় করে দিলাম আপনি এই সব বুঝবেন না আর বড় আপা আমার চাকরি ফাইনাল করে দিতে আপনি এত কথা না করে বাজার নিয়ে আসেন আর বাজার না নিয়ে আসা পর্যন্ত আমার রান্না করতে পারতেছি না যান আসলে আমার মোবাইল নাম্বারটা নিয়ে যান আমার মোবাইলে 50 টাকা রিচার্জ করে দিয়ে এই ওয়াল্লাহ কি কার কথা বলছিস তোর মোবাইলও আছে এই যুগে আবার মোবাইল ছাড়া চলা যায় নাকি আমি তো চিন্তা করতেছি 2 দিন পর একটা টাচ মোবাইল কিনব না দেখি বাসায় কার মন বড় কাকে বলে একটা টাচ মোবাইল পাওয়া যায় আপনারা দেখে মনে হচ্ছে না যে আপনার মন বড় আপনি আমাকে একটা টাচ মোবাইল কিনে দিবেন এই বাড়ির সকলের মন অনেক বড় কিন্তু তাতে তোমার কোনো লাভ হইবে না কেউ তোমার মোবাইল কিনা দিবে না কারণ আমি সবাইকে নিষেধ করে দিব হ্যাঁ সবাই তো আপনার কথা শোনার লেগে বসে রইছে শোনো না তুই কি জানিস আমার পাওয়ার সম্পর্কে জানিস আমি এই বাড়ির হত্যাকর্তা এই বাড়িতে এসে আপনি না হত্যাকর্তাগিরি দেখাইতেছেন আপনার সংসার বউ কই এই শোন এই বাড়ি হলো আমার সংসার এই বাড়িতে চাকরি করতে হলে তোর একটা কথা স্পষ্ট করে বলে দিতেছি টপ 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 করবি না কথা কম বলবি আমার মাথার মধ্যে টাস 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 করে বাড়ি করে মনে হয় একেবারে মহারানী ভিক্টোরিয়া আমি যা বুঝতেছি এই বাড়িতে তোর চাকরি বেশি দিন টিকবো না আমার চাকরি কিন্তু আপনার করতে হবে না এরকম 10টা চাকরি আমার হাতে সব সময় থাকে বুঝতে কথা কম সামনে তো সর আচ্ছা শোনেন আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দেন যদি কোনো কিছু কথা মনে পড়ে তাহলে আপনাকে মিস কল দিন আর মিস কল দিলে একটু কলটা ব্যাক কইরেন আবার আমার মোবাইল নিয়ে কি করবি তুই আরে খোদা রে আমি কোন জায়গার মধ্যে পড়ছি এটা জন্মের স্থান গিয়ে বসে পড়ছি আমি একবারে বলেন এবার যান আল্লাহ মাথার টান যেটা গরম হয়ে গেছে লাবণ্য কোথায় রে ওকে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখছি না লাবণী তো আমাদের বাসায় কেন বাসায় মানে আমি তো ওকে খুঁজতেছি আমার একটা জামা পছন্দ হয়েছে ও কিনলো আমি বলতাম ওকে অর্ডার দিয়ে দিতে কিন্তু ও তোদের বাসায় কেন আর বলিস না আমাদের বাসায় ঘর গোছানো থালা বাসন মাজা তারপর মেঝে পরিষ্কার করা চা বানানো সব কাজ ও করতেছে মানে কি মানেটা আমিও বুঝতে পারছি না ইনফ্যাক্ট ওর হাতের যে চা সেটা নাকি অমৃত
আপু আমাকে ফোন করেছিল, শুধুমাত্র চাটা খেয়েই ওর জবটা কনফার্ম। তুই কি বলতেছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবি, একদিন বাসায় আয়, তারপর বুঝবি।